জি, ধন্যবাদ আপনাকে। আমি যে জায়গাটা বাজেটের প্রেক্ষাপট থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি সত্যিকার অর্থে স্বচ্ছ চোখে বাজেটের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? বাজেটে দেখতে পাই আমার রিকারেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ চলতি ব্যয় কত এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত। এখন আপনি যদি এনবিআর কর্তৃক এবং নন ট্যাক্স রেভিনিউ যোগ করেন তাহলে আসলে যে পরিমাণ অর্থ প্রকৃতপক্ষে সরকার তার জন্য সংগ্রহ করতে পারে সেটা কিন্তু শুধুমাত্র তার ব্যয় বা নির্বাহ করতে পারে রিকারেন্ট এক্সপেন্ডিচার। অর্থাৎ স্বাধীনতার 53 বছর পরে দুঃখ করে বলতে হয় বাজেটে আসলে উন্নয়ন বরাদ্দের জন্য 1 টাকাও নিজস্ব উৎস থেকে এখন পর্যন্ত সংগ্রহ করতে পারি নাই, সেটা হচ্ছে ট্যাক্স, ভ্যাট অথবা নন ট্যাক্স রেভিনিউ থেকে। আমি সেটা দুঃখের সাথে বললাম। অর্থাৎ সরকারের আর্থিক সক্ষমতার জায়গাটা এখনো কতটুকু দুর্বল তার প্রতি ইঙ্গিত। তারপরেও যখন এই টাকাটা যতটুকু পাওয়া যায় সেটাকে ভাগ করা হয় আপনার চোখে দেখিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে যে স্পষ্টই দেখতে পাচ্ছেন 2,65,000 কোটি টাকা এডিপির বাজেট, কিন্তু তার মধ্যে আমার 2,65,000 টাকা কিন্তু ঘাটতি। তার মানে বোঝা যাচ্ছে পুরো ঘাটতি অর্থায়ন থেকেই উন্নয়ন বাজেট হচ্ছে। সেই ঘাটতি অর্থায়ন হচ্ছে আমার দেশ থেকে, বিদেশ থেকে ঋণ এবং কনসেশনাল লোনস। প্রশ্নটা হচ্ছে এখন আপনার বাস্তবায়ন, যে টাকায় আসুক না কেন লোনের টাকা, প্রশ্নটা হচ্ছে আপনি বলতে পারেন যে আমার ঘাটতি অর্থায়নের টাকা, সেটা দেশ থেকে এবং বিদেশ থেকে সেই অর্থের ব্যবহার নিয়ে আসলে এখন থেকে নয়, প্রত্যেকটা প্রতি বছরই বিভিন্ন প্রেক্ষাপটেই কথা বলা হয় যে বাজেটে কেন এই অব্যবস্থাপনা উন্নয়নমূলক বাজেটে। আপনারা জানেন একটা হচ্ছে দীর্ঘ সময় নেই, দীর্ঘ সময় টাইম ইজ এ কস্ট। সেই কস্ট কি পরিমাণ বাড়ে আপনারা যদি বড় প্রকল্পগুলা সত্যিকার অর্থেই বাজেট কত দিয়ে শুরু হয়েছিল এবং কত দিয়ে শেষ হলো সেই মেগা প্রজেক্ট গুলার কথাই চিন্তা করেন। আমি ছোট প্রজেক্ট থেকেও সেগুলাও কিন্তু বাদ পড়ে না, সেগুলার ক্ষেত্রেও প্রযোজ্য, ইভেন ফ্লাইওভার থেকে। অতএব আমি বলবো দক্ষতার অভাব, আপনি যাকে দায়িত্ব দিচ্ছেন তার এক কাইন্ড অফ ইনএফিসিয়েন্সি, নলেজ, তার রেসপেক্টিভ যে নলেজ দরকার সেটা না, রাষ্ট্রের অর্থের যে উৎস সঠিক সময়ে যদি আপনি সরবরাহ দিতে না পারেন দীর্ঘায়িত হবে এবং টাইম ওভাররান কস্ট। ডক্টর শাহাদাত, আপনাকে একটা আরেকটি প্রশ্ন আমরা করতে চাই, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে আমাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটা বিশাল দুর্বলতা রয়েছে। আমরা কিন্তু দেখছি যে আমাদের সময়ের সাথে সাথে ক্রমান্বয়ে যে ঋণের যেই দায়টা সেটাও কিন্তু বাড়ছে। বিদ্যমান যে অর্থনৈতিক পরিস্থিতি, আমাদের কিন্তু ডলারের একটা বিরাট সংকট রয়ে গেছে। এই অবস্থায় কি আমরা আসলে সেগুলো রিপেমেন্ট করতে পারবো কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? যে ধন্যবাদ আপনাকে। যে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে এবং বৈশ্বিক কনটেক্সট বিবেচনায় যদি বলি, বাংলাদেশ অর্থনীতিতে একটা ক্ষতের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে ফরেন কারেন্সি রিজার্ভে। কারণ বিগত 2 বছরের কথাই যদি চিন্তা করেন, আমি স্পষ্টভাবে 3 বছর আগেও বলেছিলাম হিসেব করে এবং বিদেশি ডিমান্ড এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে যে আজ থেকে 3 বছর পরে হলেও ডলার 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 বলতে বাধ্য হবে, ডলারের জন্য হন্য হয়ে খুঁজতে হবে। কিন্তু ডলার যে কি কারণে 48 বিলিয়ন ডলার নেট 15তে চলে আসে, 40 বিলিয়ন 15 বিলিয়নে চলে আসে, তার জন্য আসলে সঠিক কেন চলে আসছে, কোন জায়গায় গ্যাপ এবং সেই গ্যাপটা পূরণ করতে হবে কোথায়, রাষ্ট্রীয় কোনো ডকুমেন্টসে কিন্তু এই ধরনের জায়গাগুলা স্পষ্ট করা হয় না। যখন আপনি রিসেন্টলি গত 2 দিনে দেখতে পাবেন কার্ভ মার্কেট চড়া হয়ে যাচ্ছে, কেন চড়ে ডক্টর শাহাদাত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে বিজনেস 24-এ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এডিপি বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর ধীরগতি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছিলেন ডক্টর শাহাদাত হোসেন।